বিল্ল বৃক্ষমূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। সময় এসে গেছে জ্যোতির্ময়ী জগন্মাতার আগমনের। তাই তিলোত্তমা কলকাতায় এখন পুজোর প্রস্তুতি বোধহয় অন্য সব ব্যস্ততাকেও হার মানায়। উত্তর কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দালান থেকে দক্ষিণ কলকাতার বিরাট প্যান্ডেলের পুজো অবধি সবখানেই চলছে পুজোর তোড়জোড়। বাঙালির সবচেয়ে বড় উৎসব যে এখন সারা বিশ্বে চর্চিত, তাই উদযাপনে যেন কোনো ত্রুটি না থাকে। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি বেজে উঠবে আর কিছুদিনের মধ্যেই, বয়ে আনবে আগমনীর বার্তা। তাই আজকে শেষ করছি একটি আগমনীর সুরেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাও যাও গিরি আনতে গৌরী, মা বড় দুঃখে রয়েছে। আমি দেখেছি স্বপ্ন নারদ যাও যাও গিরি আনিতে গৌরী, মা বড় দুঃখে রয়েছে। ভাঙর ভিখারি জামাই তোমার, সোনার ভ্রমরে গৌরী আমার। এই পুজোটা শুরু করেন রাধাকৃষ্ণ মিত্র, রাজকৃষ্ণ মিত্রের বাবা। তিনি আমাদের বাড়ির ঠিকানা 19 সি নীলমণি মিত্র স্ট্রিট, সেই নীলমণি মিত্রের নাতি। আমি অনসূয়া মিত্র বিশ্বাস। এটা দর্জিপাড়ার রাজকৃষ্ণ মিত্রের বাড়ির পুজো। এই বাড়ির পুজো শুরু হয় এবছর 217 বছর, মানে 1806 সাল থেকে। নীলমণি মিত্র ছিলেন দুর্গাচরণ মিত্র, তদনীন্তন দুর্গাচরণ মিত্র অনেক প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, তার ভ্রাতুষ্পুত্র। যে কোনো কারণেই হোক, ইংরাজ সরকারের সঙ্গে কিছু বিবাদের ফলে তিনি সমস্ত নীলমণি মিত্র নিজের প্রপার্টি ছেড়ে দিয়ে বেনারসে চলে যান এবং বেনারস থেকে তিনি সেখানেই মারা যান। তার প্রপার্টি ইংরেজ সরকার ক্রোক করে নেয়। তারপরে তার ছেলেও সেখানে মারা যান। তারপরে তার বিধবা পুত্রবধূ অন্য সন্তানদের নিয়ে এসে দুর্গাচরণ মিত্রের আশ্রয়ে থাকেন এবং তখন তাদের এতই খারাপ অবস্থা, রোজ হয়তো খেতেই পায় না। তার বড় ছেলে প্রাণকৃষ্ণ মিত্র, তিনি খেলার ছলে অন্য মৃৎশিল্পী বন্ধুদের সঙ্গে কালীমার মূর্তি গড়েন। সেই কালী পুজো করে তারপরেই আস্তে আস্তে কিন্তু অবস্থার পরিবর্তন হয়। রাধাকৃষ্ণ মিত্র বিভিন্ন ছেলের মধ্যে রাজকৃষ্ণ মিত্র পুজোর দায়িত্ব নেন। তারপর তার একমাত্রই ছেলে অমরেন্দ্রকৃষ্ণ মিত্র, তিনি পুজোর দায়িত্ব পান। এবং তারপরে আমার দাদু, তার অনেক ছেলের মধ্যে মধ্যম ভ্রাতা আমার দাদু মানবেন্দ্র কৃষ্ণ মিত্র পুজোর দায়িত্ব নেন। এখন মানবেন্দ্র কৃষ্ণ মিত্র তিন ছেলের কারোরই কোনো পুত্র সন্তান না থাকায় বর্তমানে এই পুজোটা আমরা মেয়েরাই পরিচালনা করি, মহিলা পরিচালিত পুজো। আমাদের পুজোর বৈশিষ্ট্যর কথা বলতে গেলে প্রথম গঠনগত বৈশিষ্ট্যর কথা বলছি। আমাদের তেচালা ঠাকুর আর ঘটকাকৃতি মানে দেব সিংহ, আর পেছনে মঠচৌরির কাজ আছে, মানে মাটির ছাঁচ তুলে নিয়ে কাজ। সেই কাজটা এখন প্রায় বিলুপ্তির পথে, বিভিন্ন জায়গায় আর করতে পারে না। আর এই এত সুদীর্ঘ বছর একই রকম তো আর ঠাকুর তৈরি হতে পারে না একই লোকের হাতে। সেই জন্য এই ছাঁচ, মার মুখের ছাঁচই বলুন বা এই মঠচৌরির কাজের ছাঁচই বলুন, আমাদের বাড়িতে প্রিজার্ভ থাকে। কাজেই যিনিই করুন না কেন যাতে একই রকম জিনিসটা হয়। আর আমাদের ঠাকুরের হচ্ছে দুর্গা মা, লক্ষ্মী মা আর সরস্বতী মার দেবী মুখ, মানে টানা টানা চোখ, কিন্তু অসুর আর কার্তিকের বাংলা মুখ, মানে মানুষের মতো মুখ। এরকম সংমিশ্রণটাও শুনেছি, খুব একটা বেশি কমন না।
এবার আমাদের পুজোর নেক্সট বৈশিষ্ট্যর মধ্যে বলছি ইনভলভমেন্ট। আমরা সব কাজ নিজেরা করি। আমাদের ঠাকুর সাজানো আমাদের বাড়ির, আমাদের পরের জেনারেশন জুনিয়র তারা করে, তার জন্য কিছু মালা টালা নিজেরাই তৈরি করে। আমরাই নিজেরা, আমি আগে যেতাম, এখন আমার মেয়ে আর কেউ যায় কুমোরটুলির থেকে গিয়ে ঠাকুরের কিছু সাজ কিনে আনে, কিছু রাংতা জড়ি কিনে এনে, শোলার ফুল কিনে এনে সাজ করে। আগে আমাদের ঠাকুরের মার কাপড় নবদ্বীপ থেকে একজন চিত্রশিল্পী এসে করতেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর তার কোনো ছেলেরা সেটা করে না। তার ফলে আমরা এখন নিজেরাই সেই রকম দেখতে শোলার ফুল লাগিয়ে শার্টিন মেরে সেইভাবে তৈরি করতে চেষ্টা করি। আচ্ছা, নেক্সট ইনভলভমেন্ট বলছি, আমরা নৈবেদ্য ঘরের সব কিছু কাজ আমরা নিজেরা মেয়েরা করি, এবং তার জন্য ধরুন বড়ি, আচার, এইগুলো সেই সরস্বতী পুজোর পর যখন কুল উঠবে আমরা যেহেতু কায়স্থ, আমরা রান্না করা জিনিস দিতে পারি না, সেই জন্য সোলার এনার্জির মাধ্যমে আচার তৈরি করি। বড়ি, সবগুলো বড়ি সূর্যের আলোয় হবেই, কিন্তু আমরা আচারও, তেঁতুলের আচার, কুলের আচার, সব কিছুই আমরা, আমের আচার সবই আমরা সোলার এনার্জি মানে রোদে শুকিয়ে করি। আর আমরা নিজেরাই নৈবেদ্য সাজাই, গোছাই, এবং সেই জন্য আমরা যতদূর সম্ভব একটা শিল্পগত দিক থেকে সুন্দর দেখতে করে জিনিসটা সাজিয়ে তোলার চেষ্টা করি। আর আমাদের বাড়ির পুজোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমাদের 3 দিনই কুমারী পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী। অষ্টমী সন্ধি পুজোর সময় আমাদের পদ্ম দেওয়া হয় না, 108 অপরাজিতা উৎসর্গ করা হয়। আমরা জানি না কেন, এটাই আমাদের প্রচলিত। আর একদম শুরুতে পাঁঠা বলি দেওয়া হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে। রাজকৃষ্ণ মিত্রের সময়ই একটা বলি হাগ শিশু রাজকৃষ্ণ মিত্রের পায়ের ওপর আশ্রয় নেন। তারপর থেকে সেই বছর বলি হলেও উৎসর্গিত বলে, তার পরের বছর থেকে বলি বন্ধ মানে কোনো প্রতীকী বলিও হয় না। তার বদলে আমাদের যে পুজোয় যতগুলো বলি ছিল, সেই পুজোয় ততগুলো চিনির নৈবেদ্য দেওয়া হয়। আমরা বুঝতে পারি কি করে, বাবাদের পুরনো খাতায় লেখা আছে পাঁঠার পরিবর্তে চিনির নৈবেদ্য। সপ্তমী পুজোয় একটা, অষ্টমী পুজোয় নেই, নবমী পুজোয় 3টে, সন্ধি পুজোয় একটা, তার মানে আমরা বুঝি এইটা পাঁঠার পরিবর্তে জিনিসটা। আর আমাদের বাড়িতে আর একটা জিনিস হয়, অষ্টমী পুজোয় যে কল্যাণী পুজো হয়, ছোট ছোট চিনির নৈবেদ্য হয়, তাতে বাড়ির সমস্ত পরিবারবর্গে সব সদস্যদের, সব বন্ধু বান্ধব, এরম সবার কল্যাণ কামনায় একটা ছোট্ট ছোট্ট করে চিনির নৈবেদ্য দেওয়া হয়। আর একদম সেন্টারেরটায় বলা হয় যে চেনা অচেনা, জানা অজানা সবার মঙ্গল কামনায় আমরা এই নৈবেদ্যটাকে উৎসর্গ করছি। আর একটা জিনিস হয়, আমাদের নবমীতে হোম হয়, আর প্রদক্ষিণ আছে, মাকে প্রদক্ষিণ প্রথা আছে। আর আমাদের প্রথমেই আমার যেটা বলা উচিত ছিল, আমাদের পুজো হয় বৃহৎ নান্দিকেশ্বর পুরাণ অনুযায়ী। আর একটা হচ্ছে আমাদের মাখনের নৈবেদ্য। সাধারণভাবে একডালা মাখন আর একটা মিষ্টি দেওয়া হয় না, মাখনকে আমরা কনিক্যাল শেপে মানে স্ত্রীর মতো করে তৈরি করতে পারি, সেই রকম দেখতে করে মাখনের নৈবেদ্য আমাদের দেওয়া হয়, নিবেদন করা হয়। আচ্ছা, তারপর দশমীর দিনে আমাদের কাঁধে করে ঠাকুর যান, বাড়ির সব ছেলেরা নিয়ে যায়, ধুতি পরে হাতে একটা করে ছড়ি নিয়ে ঠাকুর নিয়ে যায়, এবং সিংহাসন থেকে নামানো সব কিছুই তারা করে। আমরা বরণ করি। বরণের পর আমাদের প্রথা আছে, কনকাঞ্জলির পর আমরা গিয়ে সিংহাসনে বসে সামনে থেকে পরিষ্কার যাকে মাকে দেখতে পাই, মাকে দেখে আমাদের মানে আমরা স্মরণ করি যে মাও মাতৃস্বরূপা, আমরাও মাতৃস্বরূপা। অতএব মার সেই মহাশক্তির একটা অনুপরমাণুও যেন মা আমাদের মধ্যে অনুরণিত করেন, আমরা যেন